প্রথম পর্বের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে প্রথম পর্বের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়টাতে আমাদের আর কোনো না থাকায় অনলাইনে তোমাদের ক্লাস পরিচালনা করতে হচ্ছে। আশা করছি সব কিছু স্বাভাবিক হলে অতি শীঘ্রই আমরা ক্লাসরুমে ক্লাস পরিচালনা করতে সক্ষম হব। আমি শারমিন সুলতানা, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তাজহাট, রংপুর, তোমাদের পদার্থবিজ্ঞান 1 ক্লাসের সাথে আছি। শুরুতেই তোমাদের পদার্থবিজ্ঞান 1-এর মানবন্ধন সম্পর্কে একটু ধারণা দিয়ে নিচ্ছি। মোট নম্বর থাকবে 150, সেখানে তাত্ত্বিক থাকবে 100, ব্যবহারিক থাকবে 50। তোমাদের একটি ধারাবাহিক পরীক্ষা হবে। ধারাবাহিকে তাত্ত্বিক ধারাবাহিক পরীক্ষায় থাকবে 20 নম্বর এবং ফাইনালে থাকবে 80 নম্বর। ব্যবহারিক 50 ক্ষেত্রে ধারাবাহিক পরীক্ষায় থাকবে 25 নম্বর এবং ফাইনাল পরীক্ষায় থাকবে 25 নম্বর। এই হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান 1-এর মানবন্ধন। পদার্থবিজ্ঞান সাবজেক্টটি যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট, তো আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে ক্লাসটি তোমরা বুঝতে সক্ষম হবে। তোমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, এই দুটি পর্বে পদার্থবিজ্ঞান বিষয়টি থাকবে, এছাড়া আর বাকি পর্বগুলোতে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়টি থাকবে না। ঠিক আছে, আমাদের পদার্থবিজ্ঞান বইটিতে 17টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ। আমি প্রথম অধ্যায় দিয়ে শুরু করছি আজকে। পরিমাপ সম্পর্কে আমার মনে হয় এই বিষয়টি তোমাদের কাছে কঠিন মনে হবে না। পরিমাপ এই অধ্যায়টিতে তোমাদের কী কী আমরা আলোচনা করবো আজকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে পরিমাপ ও পরিমাপের একক, মৌলিক ও লব্ধ একক, পরিমাপের আন্তর্জাতিক একক এবং কিছু পরিমাপ যন্ত্র। এই সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। প্রথমে আমরা যদি বলি পরিমাপ কাকে বলে। আমরা জানি, তোমরা সবাই মোটামুটি জানো যে পরিমাপ কাকে বলে। যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাকেই পরিমাপ বলে। যেমন আমরা যদি বাজারে যাই 1 কেজি চাল কিনি, তাহলে কি কেজি হচ্ছে একটা পরিমাপ। ঠিক আছে, স্কুলে যেতে আমাদের সময় লাগে মিনিট, ধরো তোমার 15 মিনিট সময় লাগলো কারো স্কুলে যেতে, এখানে মিনিট কি একটা পরিমাপ। আচ্ছা, সব কিছু পরিমাপ করার জন্য আমরা জানি এককের প্রয়োজন হয়, ঠিক তেমনি পরিমাপেরও একক আছে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, এভাবে আমরা পরিমাপ করে থাকি। মৌলিক একক এবং লব্ধ একক। মৌলিক একক কী এবং লব্ধ একক কী সে সম্পর্কে যদি আলোচনা করি তাহলে আমাদের রাশি সম্পর্কে জানতে হবে। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, মনে রাখবে ভৌত জগতে যা কিছু পরিমাপ নির্ণয় করা যায় তাকে বলা হয় রাশি। 2 রকমের রাশি আছে, একটা হচ্ছে মৌলিক রাশি এবং লব্ধ রাশি। মৌলিক রাশির পরিমাপ নির্ণয় করার জন্য আমাদের কোনো কিছু সাহায্যের প্রয়োজন হবে না। যে রাশির পরিমাপ নির্ণয় করার জন্য কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয় না তাকে বলা হয় মৌলিক রাশি। আর লব্ধ রাশি নির্ণয় করার জন্য অন্য কোনো রাশির সাহায্য নিতে হয়। আচ্ছা, মৌলিক একক যেমন দৈর্ঘ্যের একক মিটার। আমরা শুধু মিটারের সাহায্যেই দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, আমাদের অন্য কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হচ্ছে না। এক্ষেত্রে দৈর্ঘ্য কি একটি মৌলিক রাশি। বিজ্ঞানীগণ গবেষণা করে এরকম 7 ধরনের মৌলিক রাশি আবিষ্কার করেছেন। মনে রাখবে 7 ধরনের মৌলিক রাশি আবিষ্কার করেছেন, যা কিছু পরিমাপ করার জন্য অন্য কোনো ভৌত রাশির প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা এই 7 ধরনের রাশি আমি একটু বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি।
হচ্ছে মৌলিক রাশি, এগুলো নির্ণয় করার জন্য আমাদের অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে কি ভর, দৈর্ঘ্য, তাপমাত্রা, সময়, তড়িৎ প্রবাহ, দ্বিগুণ ক্ষমতা এবং পদার্থের পরিমাণ। আচ্ছা, তাহলে লব্ধ একক কাকে বলবো আমরা? যেই ধরনের রাশি নির্ণয় করার জন্য আমাদের অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে বলবো আমরা লব্ধ রাশি, এবং সেই রাশির একককে বলবো আমরা লব্ধ একক। যেমন যদি আমরা কোনো কিছুর আয়তন নির্ণয় করতে যাই, এখানে লিখছি, যদি আমরা আয়তন নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি কি দরকার হবে? দরকার হবে দৈর্ঘ্য, বস্তুটির প্রস্থ এবং বস্তুটির উচ্চতা। একটা জিনিসের আয়তন নির্ণয় করতে হলে আমাদের দরকার হচ্ছে বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আয়তন কি হবে? আয়তন হবে লব্ধ রাশি, বা আয়তনের একক হবে কি লব্ধ একক। আচ্ছা, আশা করছি এতটুকু বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করি পরিমাপের আন্তর্জাতিক একক। আমরা জানি হচ্ছে প্রত্যেকটি পরিমাপের একক থাকে। এখন একক শুধু নির্ণয় করলেই হবে না, তার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন হয়। আচ্ছা, আন্তর্জাতিক একক বা একে বলা হচ্ছে SI বা কি সিস্টেম ইন্টারন্যাশনাল। সিস্টেম ইন্টারন্যাশনাল। আচ্ছা, পরিমাপ করার জন্য আমরা যে এককগুলো ব্যবহার করি সেগুলো এমন হতে হবে যে স্থান, কাল, পাত্র নির্বিশেষে তার যেন কোনো পরিবর্তন না হয়। যেই এককগুলোর কোনো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে মৌলিক একক, এবং এটা সিস্টেম ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেগুলো হচ্ছে আমরা পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরপরে আছে পরিমাপ যন্ত্র। তোমাদের বইতে চার ধরনের পরিমাপ যন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। হচ্ছে মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, এবং আরেকটা হচ্ছে স্ক্রু গজ। এই চার ধরনের পরিমাপ যন্ত্র সম্পর্কে প্রথম অধ্যায়ে তোমাদের আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা যদি মিটার স্কেল সম্পর্কে একটু আলোচনা করি, তোমাদের বইতে 23 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে। দেখো, এই মিটার স্কেলটি আমরা সবাই চিনি। এটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, সেটা হচ্ছে মিটার স্কেল। এর এক পাশে 1 মিটার বা 100 সেন্টিমিটার, এক পাশে 100 সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে এবং অপর পাশে থাকে ইঞ্চিতে দাগাঙ্কিত। আচ্ছা, এই যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি? কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি যদি সেই বস্তুটির দৈর্ঘ্য 1 মিটারের মধ্যে হয়। 1 মিটারের মধ্যে হলে আমরা বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, বা বেশি হলে কি করতে পারি? আমরা বেশি হলে যে পরিমাপ করতে পারবো না মিটার স্কেল দিয়ে তা কিন্তু নয়, আমরা যে কোনো দৈর্ঘ্য মিটার স্কেল দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে আমি কি বললাম? মিটার স্কেলে এক পাশে সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে 1 মিটার 100 সেন্টিমিটার, এবং অপর পাশে ইঞ্চিতে দাগাঙ্কিত থাকে, সেখানে 8, 10 অথবা 16টি ভাগ থাকে। আচ্ছা, এটা খুবই সরল একটি স্কেল, আমরা জানি, তোমরা সবাই নিশ্চয়ই এটাই দেখেছো, আমরা দেখেছি, এটা দিয়ে আমরা সাধারণত পরিমাপ করে থাকি। আচ্ছা, এর পরের যন্ত্রটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। আচ্ছা, যদি আমরা খুব সূক্ষ্ম কোনো কিছু পরিমাপ করতে চাই, যেমন এমন কোনো কিছু আমরা পরিমাপ করতে চাইলাম যার দৈর্ঘ্য হচ্ছে 0.02 মিলিমিটার অথবা 0.06 মিলিমিটার, তাহলে আমাদের কিন্তু মিটার স্কেল দিয়ে পরিমাপ করাটা সহজ হবে না, বা আমরা সঠিকভাবে কিন্তু পরিমাপটা বা দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো না। এই জন্য আমাদের দরকার হবে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটি খুব ছোট একটি স্কেল, এটি সাধারণত মিটার স্কেলের গায়ে লাগানো থাকে, এবং সেটিকে এমনভাবে লাগানো থাকে যে সামনে পিছনে সরিয়ে আমরা আমাদের সুবিধা মতোভাবে ছোট বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। আচ্ছা, আমি তোমাদের বইয়ে দেখাচ্ছি, আশা করি তোমরা ক্লাস শুরু হলে বই পেয়ে যাবে শীঘ্রই।
তোমাদের বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় তোমরা যদি দেখো, এই মিটার স্কেলের গায়ে খুব ছোট একটি স্কেল আটকানো থাকে। এটি হচ্ছে আমাদের কি ভার্নিয়ার স্কেল, হ্যাঁ। আচ্ছা, এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এই ভার্নিয়ার স্কেলের 10টি ক্ষুদ্রতম ভাগ হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9টি ভাগের সমান। আমি কি বললাম? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগ হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ভাগের সমান। ঠিক আছে, এখন তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের সমান কত? এটা বের করার জন্য আমাদের বের করতে হবে ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, আমরা যদি কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় করতে যাই এর সাহায্যে, সেক্ষেত্রেও আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে কি? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ। আচ্ছা, এই মানটাই হবে কি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক তাহলে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, এর মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, এখন যদি কোনো কিছু দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে চাই, আমি বইয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো আসলে একে বোঝানো এতটা সহজ নয়, সামনাসামনি ক্লাসে যতটা সহজ। আচ্ছা, কোনো কিছু দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা বস্তুটিকে প্রধান স্কেলের যে শূন্য দাগাঙ্কিত থাকবে সেখান থেকে আমরা স্থাপন করব এবং ভার্নিয়ার স্কেলটিকে আমরা সামনে পিছনে টেনে অ্যাডজাস্ট করে নিব। তারপরে আমরা প্রধান স্কেলের যেই জায়গায় মিলে যাবে সেখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের মাধ্যমে সেই ক্ষুদ্রতম বস্তুটির মান নির্ণয় করতে পারব। ভার্নিয়ার স্কেলের যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা তোমাদেরকে লিখে দিচ্ছি। কোনো দণ্ডের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে যাই, ভার্নিয়ার স্কেলের পার্ট যোগ প্রধান স্কেল পার্ট। আচ্ছা, এটাই হচ্ছে সূত্র। কিন্তু দেখো, আমি কিন্তু বলে একটা ভার্নিয়ার ধ্রুবক বের করেছিলাম, তাই না? এখন ভার্নিয়ার স্কেলের পার্টটা কি হবে? ভার্নিয়ার স্কেলের পার্ট হবে ভার্নিয়ার সমপাতন গুণন ভার্নিয়ার ধ্রুবক যোগ প্রধান স্কেলের পার্ট। এটাই হচ্ছে কোনো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ভার্নিয়ার স্কেল দ্বারা। ভার্নিয়ার স্কেলের পার্ট যোগ প্রধান স্কেলের পার্ট, আর ভার্নিয়ার স্কেলের পার্টটা কি হবে? ভার্নিয়ার সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক আর যোগ হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এভাবে আমরা যে কোনো দণ্ডের দৈর্ঘ্য, খুব সূক্ষ্ম দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। আচ্ছা, এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের আলোচনা। আচ্ছা, এরপরে যে যন্ত্রটি সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় যন্ত্র, স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স, তোমরা কি স্লাইড ক্যালিপার্সের নাম
আশা করি যারা সায়েন্সে ছিলেন তারা নিশ্চয়ই স্লাইড ক্যালিপার্সের নাম শুনেছ এবং যন্ত্রটি দেখেছো বলেও আশা করি। যন্ত্রটি হচ্ছে এরকম, তোমাদের বইয়ের 26 নম্বর পৃষ্ঠায় যন্ত্রটির ছবি দেওয়া আছে, দেখো। আচ্ছা, যন্ত্রটিতে দুই ধরনের স্কেল থাকে। আচ্ছা, এই যন্ত্রটির নাম স্লাইড ক্যালিপার্স, একে কিন্তু আবার ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়, যেহেতু এই যন্ত্রটিতে একটি ভার্নিয়ার স্কেলও লাগানো থাকে। যন্ত্রটি একটি ইস্পাতের যন্ত্র। এর প্রথমে যেখানে প্রধান স্কেল বা হচ্ছে সরল স্কেল লাগানো থাকে সেখানে একটি চোয়াল থাকে ইস্পাতের, এবং আরেকটি চোয়াল থাকে যেখানে ভার্নিয়ার স্কেলটি লাগানো থাকে, এবং ভার্নিয়ার স্কেলটি মূল স্কেলের সাথে সামনে পিছনে নাড়ানো যায় বা অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, অ্যাডজাস্ট করে আমরা কোনো কিছুর ভার্নিয়ার স্কেলের সাহায্যে কী কী নির্ণয় করতে পারি। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা কী নির্ণয় করতে পারি? বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, কোনো ফাঁকা চোঙের আয়তন নির্ণয় করতে পারবো, এবং সিলিন্ডার জাতীয় কোনো কিছুর যেমন এই যে মার্কেট, এটা কিন্তু একটি সিলিন্ডার জাতীয় বস্তু বা বেলন আকৃতির বস্তু। আমরা কি করতে পারবো? এই বেলন আকৃতির কোনো বস্তুর কিন্তু উচ্চতা নির্ণয় করতে পারবো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। তখন আমরা কি করব? এই বেলন আকৃতির বস্তুটাকে আমরা কি করতে পারি? এখানে স্থাপন করে আমরা স্ক্রু দিয়ে সামনে পিছনে কি করতে পারি? অ্যাডজাস্ট করে তারপর আমরা এই বস্তুটির উচ্চতা নির্ণয় করতে পারি। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের গায়ে যেহেতু মূল স্কেল থাকে এবং ভার্নিয়ার স্কেল থাকে, আমরা কি করব? এই ধরনের যন্ত্রে কিছু কখনো কখনো কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকে, সেই কারণে আমরা স্ক্রু দিয়ে দুটো চোয়াল একসাথে প্রথমে মিলিয়ে নিব। কোনো বস্তুর দৈর্ঘ্য বা আয়তন বা উচ্চতা নির্ণয়ের আগে আমরা কি করব? চোয়াল দুটিকে একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে যদি দেখা যায় দুটোর স্কেলের শূন্য দাগ একসাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে যন্ত্রে কোনো ত্রুটি নেই। কিন্তু যদি স্কেলের শূন্য দাগ, প্রধান স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি এক জায়গায় না মিলে, তাহলে আমাদের বুঝতে হবে যে যন্ত্রটিতে কী আছে? ত্রুটি আছে। সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কী কী নির্ণয় করতে পারবো। আমরা নির্ণয় করতে পারবো কোনো বস্তুর দৈর্ঘ্য, কোনো ফাঁকা চোঙের ব্যাস নির্ণয় করতে পারবো, আর কোনো সিলিন্ডার জাতীয় বস্তু, হ্যাঁ, সিলিন্ডার আকৃতির বস্তুর আমরা উচ্চতা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তোমরা কি একটু হলেও নিশ্চয়ই বুঝতে পেরেছো? যদিও সরাসরি যন্ত্রটি হলে তোমাদেরকে বোঝাতে খুব সুবিধা হতো। তো আশা করি ক্লাস শুরু হলে তোমাদের ব্যবহারিক ক্লাসে আমরা এটা আলোচনা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যদি আমরা কোনো কিছুর আয়তন নির্ণয় করতে যাই, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর যদি আয়তন নির্ণয় করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? স্লাইড ক্যালিপার্সের শুরুতে বলে দিই, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কোন কোন বস্তুর আয়তন নির্ণয় করতে পারবো। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করতে পারবো, কোনো গোলকের, হ্যাঁ, কোনো গোলকের আয়তন নির্ণয় করতে পারবো, আমরা কোনো সিলিন্ডার বা বেলন আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করতে পারবো। তো আমি আবার একটু বলি, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কোন কোন জিনিসের আয়তন নির্ণয় করতে পারবো? আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করতে পারবো, গোলকের আয়তন নির্ণয় করতে পারবো, অথবা কোনো সিলিন্ডার আকৃতির বস্তুর আমরা আয়তন নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন যদি কোনো আয়তাকার বস্তুর আমরা আয়তন নির্ণয় করতে যাই, আয়তাকার বস্তুর আয়তন, যদি কোনো আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করতে যাই, সূত্রটি কী হবে? V equal to H। ঠিক
দৈর্ঘ্য, বস্তুটির প্রস্থ এবং বস্তুটির কি উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, আমরা যদি কোনো আয়তাকার বস্তুর আয়তনের এই তিনটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানি, তাহলে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুটির আয়তন নির্ণয় করতে পারবো। ঠিক আছে, বস্তুটি কিন্তু হতে হবে কি খুবই ছোট বা সূক্ষ্ম। তাহলে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুটির দৈর্ঘ্য, বস্তুটির প্রস্থ এবং বস্তুটির উচ্চতা নির্ণয়ের মাধ্যমে আমরা এই সূত্রে বসিয়ে বস্তুটির আয়তন নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন গোলকের আয়তন। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা যদি কোনো গোলকের আয়তন নির্ণয় করতে চাই, গোলকের আয়তনের সূত্রটা কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাইয়ের মান আমরা জানি 3.1416, সেটা আমরা বসিয়ে নেব। আচ্ছা, আর যদি হয় বস্তুটির ব্যাসার্ধ, ঠিক আছে, আর যদি হয়, আর হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি ব্যাস বাই ব্যাসার্ধ। আমরা কীভাবে বের করি? ব্যাসকে যখন আমরা 2 দিয়ে ভাগ করি তখন ব্যাসার্ধ বের হয়। আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর ব্যাস নির্ণয় করতে পারবো, তাই না? যদি আমরা ব্যাস নির্ণয় করতে পারি তাহলে আমরা সূত্র বসিয়ে ব্যাসার্ধ দিয়ে বের করে নিতে পারবো। তাহলে d/2 কিউব। d হচ্ছে কি? এখানে d হচ্ছে বস্তুর ব্যাস, বস্তুটির ব্যাস হচ্ছে d। তাহলে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুটির প্রথমে ব্যাস নির্ণয় করব, ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করে আমরা শুধু এই সূত্রে বসিয়ে আমরা কি করতে পারি? বস্তুটির কোনো গোলকের আয়তন নির্ণয় করে ফেলতে পারি। আমি আশা করছি তোমরা খাতায় তুলে নিচ্ছ, সূত্রগুলো তুলে নিয়ে তোমরা পড়বে, তাহলে সেটা আরও সহজ হয়ে যাবে। তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর আয়তন নির্ণয় করার জন্য 4/3 পাই আর কিউব এই সূত্রের সাহায্যে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা বস্তুটির ব্যাস নির্ণয় করব, আর এই সূত্রে বসিয়ে আমরা বস্তুটির আয়তন নির্ণয় করে ফেলতে পারবো, কোনো গোলকের আয়তন। আচ্ছা, আমি মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো খাতায়। আচ্ছা, আমি বলেছিলাম স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কোনো ব্যালনের আয়তন নির্ণয় করতে পারি, ব্যালন বা সিলিন্ডার জাতীয় বস্তু। আচ্ছা, ব্যালনের আয়তনের সূত্রটি নিশ্চয়ই তোমাদের জানা আছে, পাই আর স্কয়ার এইচ। আর হচ্ছে কি ব্যাসার্ধ, এটাকে আমরা কি লিখতে পারি? h/2 d/2 স্কয়ার এইচ। এইচ হচ্ছে কি বস্তুটির উচ্চতা, d আর লিখলাম না, এইচ হচ্ছে বস্তুর উচ্চতা। ঠিক আছে, এই সূত্রে বসিয়ে আমরা কোনো বেলন আকৃতির বস্তুর কি নির্ণয় করে ফেলতে পারি? আয়তন নির্ণয় করে ফেলতে পারি। এখানে আর হচ্ছে বস্তুটির ব্যাসার্ধ, আমি আর লিখলাম না, যেহেতু আমি আগের সূত্রটিতে লিখেছিলাম। আর হচ্ছে বস্তুটির ব্যাসার্ধ, ডি হচ্ছে বস্তুটির ব্যাস এবং এইচ হচ্ছে বস্তুর উচ্চতা। আমরা এই জিনিসগুলো নির্ণয় করার মাধ্যমে এই সূত্রে বসিয়ে আমরা কোনো বেলনের আয়তন নির্ণয় করে ফেলতে পারি। তো এটাকে তোমরা তুলে নিয়েছো আশা করছি। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কি করতে পারি এ সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি আবার বলছি, স্লাইড ক্যালিপার্স হচ্ছে একটি ধাতব চোয়াল বিশিষ্ট যন্ত্র, যেখানে একটি মিটার স্কেলের গায়ে ভার্নিয়ার স্কেল লাগানো থাকে, স্ক্রু দিয়ে লাগানো থাকে, এবং ভার্নিয়ার স্কেলটি স্ক্রুর সাহায্যে সামনে এবং পিছনে উঠানামা করা যায় বা আনা নেওয়া করা যায়। আমরা যদি কোনো বস্তুর আয়তন নির্ণয় করতে চাই বা কোনো বস্তুর উচ্চতা নির্ণয় করতে চাই, আমরা বস্তুটিকে দুই চোয়ালের মাঝখানে
স্থাপন করে আমরা স্ক্রু দিয়ে সেটিকে অ্যাডজাস্ট করে আমরা বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এবং দৈর্ঘ্য নির্ণয় করার মাধ্যমে আচ্ছা আমরা কোন কোন বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি? বেলুন আকৃতির বস্তুর, সিলিন্ডার জাতীয় বস্তুর এবং হচ্ছে কি যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। আচ্ছা এখন দৈর্ঘ্য নির্ণয় করার মাধ্যমে আমরা যে বস্তুর আয়তন নির্ণয় করতে পারি সেই সূত্রগুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করলাম, লিখে দিলাম এবং আশা করছি তোমরা এটা আরেকটু ভালো মতো পড়াশোনা করার মাধ্যমে মুখস্থ করে নিতে পারবে, বুঝে নিতে পারবে। আচ্ছা এরপরে যে যন্ত্রটির সম্পর্কে আমি আলোচনা করব তার নাম হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজকে আবার মাইক্রোমিটার স্ক্রু গজও বলা হয়। অতি সূক্ষ্ম তার বা এ ধরনের সূক্ষ্ম কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বা ব্যাস নির্ণয় করার জন্য স্ক্রু গজ ব্যবহার করা হয়। এটাকে মাইক্রোমিটার স্ক্রু গজও বলা হয়। এই যন্ত্রের সাহায্যে সরু, আমরা বইয়ে একটু দেখিয়ে দিচ্ছি, এই যন্ত্রের সাহায্যে সরু চোঙের ব্যাসার্ধ, তারের ব্যাসার্ধ এবং ছোট দৈর্ঘ্য, দেখো এটা হচ্ছে স্ক্রু গজ। এখানে একটি স্থির বস্তু থাকে, সেটা হচ্ছে এ, এবং এখানে একটি ফাঁকা জায়গা আছে যেখানে হচ্ছে আমরা তার বা যে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করব সেই বস্তুটিকে স্থাপন করব। এখানে একটা ছোট স্কেল থাকে বা এখানে একটা ঘূর্ণায়মান স্কেল থাকে, যেটা হচ্ছে স্ক্রুর সাহায্যে ঘুরিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে বস্তুটিকে বসিয়ে আমরা এই হাতলটির সাহায্যে ঘুরিয়ে আমরা বস্তুটিকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা দেখতে পারি এই দুটো মিটারের সাহায্যে, দুটো স্কেলের সাহায্যে আমরা বস্তুটির দৈর্ঘ্য, বস্তুটির ব্যাসার্ধ এবং ব্যাস এগুলো নির্ণয় করতে পারি। যন্ত্রটি আমি তোমাদেরকে দেখালাম বলে, দেখো যন্ত্রটিতে থাকে কি একটি পিচ। এই যন্ত্রের পিচ নির্ণয় করে নিতে হবে। হ্যাঁ, এই যন্ত্রের পিচ নির্ণয় আচ্ছা এই যন্ত্রে এই যে ঘূর্ণায়মান স্কেলটি, এই ঘূর্ণায়মান স্কেলটিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 100 বা 50 ভাগে দাগাঙ্কিত থাকে। 100, কোনো স্কেলে 100 ভাগে দাগাঙ্কিত থাকে এবং কোনো স্কেলে 50 ভাগে দাগাঙ্কিত থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা এখন কোনো বস্তুটিকে আমরা যে ফাঁকা জায়গাটি দেখালাম ওখানে খুব সূক্ষ্ম তারকে স্থাপন করে আমরা স্ক্রুকে অ্যাডজাস্ট করে আমরা সেই বস্তুটির ব্যাসার্ধ বা দৈর্ঘ্য নির্ণয় করে নিতে পারি। আচ্ছা এই যন্ত্রে লঘিষ্ঠ গণন বের করে নিতে হবে। লঘিষ্ঠ গণন, আচ্ছা যন্ত্রটির লঘিষ্ঠকরণের সূত্র হচ্ছে পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। একটা বৃত্তাকার স্কেল আমি তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, বৃত্তাকার স্কেলে কতটি ভাগ থাকে? কোনো স্কেলে 50 ভাগ থাকে, কোনো স্কেলে 100 ভাগ থাকে, আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন লঘিষ্ঠকরণ নির্ণয় করার জন্য বৃত্তাকার স্কেলে সাধারণত কিন্তু 100 ভাগ থাকে। হ্যাঁ, তাহলে যদি 100 ভাগ থাকে তাহলে ওই 100 ভাগ যেই বৃত্তাকার স্কেলে থাকে তার পিচ কি হবে? 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে যে যন্ত্রে 100 ভাগ থাকে তার পিচ হবে কি 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে কত? 100। ঠিক আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে তাহলে আমরা কি পাই? 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার। তাহলে যন্ত্রটির স্ক্রু গজের লঘিষ্ঠ গণন বের করে কত? 0.01 মিলিমিটার। এটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। আচ্ছা, আমাদের স্লাইড মেম্বার্সের মতো কিন্তু স্ক্রু গজেও যান্ত্রিক ত্রুটি থাকে। আমরা এই তোমাদেরকে যেটা বললাম যে পিছনে যে স্ক্রু থাকে সেটাকে আমরা একবার ঘোরানোর পরে যদি দেখা যায় এই রৈখিক স্কেলের শূন্য এবং বৃত্তাকার স্কেলের শূন্য একই জায়গায় মিলে যায় তাহলে বুঝতে হবে যন্ত্রটিতে কী নেই? ত্রুটি নেই। কিন্তু যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে না মিলে তাহলে বুঝতে হবে কি যন্ত্রটিতে ত্রুটি আছে। এবং ব্যবহারিক ক্লাসে আশা করি তোমাদেরকে বোঝানো
ত্রুটিও হতে পারে অথবা ঋণাত্মক ত্রুটিও হতে পারে। যন্ত্রের ত্রুটি নির্ণয় করা তোমাদেরকে সামনাসামনি যন্ত্রটি দিয়ে বোঝানো ছাড়া এটা আসলে বোঝানো সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা এখন স্ক্রু ওয়াচের সাহায্যে আমরা কী কী নির্ণয় করতে পারি? আশা করছি তোমরা এটা কিনে নিয়েছো। প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে স্ক্রু ওয়াচের সাহায্যে আমরা কী কী নির্ণয় করতে পারি। স্ক্রু ওয়াচের সাহায্যে আমরা কোনো তারের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, খুব ক্ষুদ্র তারের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি এবং কোনো চোঙের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এখন নির্ণয় করার জন্য কিছু সূত্র তোমাদের ব্যবহার করতে হবে। দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাকে যদি আমরা এ ধরি, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার। আচ্ছা, এখন তারের ব্যাসার্ধ তো আমরা নির্ণয় করতে পারি। আর আমি তোমাদেরকে আগে সাইন ক্যালিপার্সের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছিলাম যে ব্যাস আমরা পাই আর স্কোয়ারটা আমরা লিখতে পারি কি d/2 স্কোয়ার। ঠিক আছে, d/2 স্কোয়ার লিখতে পারি। এখানে d হচ্ছে ব্যাস এবং আর হচ্ছে কি ব্যাসার্ধ। এর মাধ্যমে কি করতে পারি? আমরা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে কি হবে? 1/4 পাই ডি স্কোয়ার। ঠিক আছে, 1/4 পাই ডি স্কোয়ার হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। খুবই সাধারণ সূত্র। এটাই ছিল আমাদের আজকের প্রথম পরিমাপ অধ্যায়ের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই চ্যাপ্টারটা থেকে আমরা তাহলে কী কী শিখলাম? প্রথমে আমরা শিখলাম বস্তুর পরিমাপ কাকে বলে, পরিমাপ কাকে বলে এবং পরিমাপের একক কী। আর আমরা শিখেছি আরও পরিমাপের মৌলিক একক এবং লব্ধ একক সম্পর্কে, পরিমাপের রাশি সম্পর্কে, মৌলিক একক কী কী, যে বিজ্ঞানীরা 7টি মৌলিক একক আবিষ্কার করেছে সেই এককগুলোর নাম আমরা শিখলাম। সেগুলো কী ছিল? দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, দীপন ক্ষমতা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, এগুলো আমরা শিখলাম। যে 7টি মৌলিক একক সম্পর্কে আমরা শিখলাম। আমরা পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি বা সিস্টেম ইন্টারন্যাশনাল সম্পর্কে শিখলাম। এরপরে আমরা শিখলাম হচ্ছে 4 ধরনের পরিমাপক যন্ত্র সম্পর্কে। প্রথমে ছিল কি মিটার স্কেল, এরপরে ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু ওয়াচ। মিটার স্কেলের সাহায্যে আমরা মিটার স্কেল সবসময় ব্যবহার করি, সেটা সম্পর্কে আমরা একটু জানলাম। এরপরে ভার্নিয়ার স্কেল, যেটি মিটার স্কেলের গায়ে লাগানো থাকে এবং সূক্ষ্ম পরিমাপ করার জন্য, মিলিমিটারের ভগ্নাংশে পরিমাপ করার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করে থাকি। এরপর আমরা স্লাইড ক্যালিপার্স সম্পর্কে শিখলাম, যেখানে আমরা বিভিন্ন খুব সূক্ষ্ম পরিমাপ, ব্যাসার্ধ, ব্যাস, উচ্চতা নির্ণয় করার জন্য ব্যবহার করে থাকি। এরপর স্ক্রু ওয়াচ সম্পর্কে বা মাইক্রোমিটার স্ক্রু ওয়াচ যাকে বলা হয় সেটি সম্পর্কে শিখলাম, যেখানে কোনো তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ বা কোনো চোঙের ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতে হয় সূত্র বসে সে সম্পর্কে আমরা জানলাম। আশা করি এই ক্লাসটি তোমাদের আরও বেশি ফ্রুটফুল হবে যখন তোমরা হাতে বই নিয়ে বাসায় আরও স্টাডি করবে। তো আশা করছি তোমরা আরও পড়াশোনার মাধ্যমে ক্লাসটি আয়ত্ত করে নেবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।